সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই অনুষ্ঠানে যিনি আমার অতিথি এবং বাচিক শিল্পের সবচাইতে বিখ্যাত এবং সবচাইতে সংবর্ধিত শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। আজকে সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে ব্রততী বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আরিফ ভাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা দর্শক বন্ধু আছেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। আরিফ ভাই কবিতা ভালোবাসেন, সেই ছোটবেলা থেকেই ভালোবাসেন আমি যা জেনেছি, কলেজ বা তার আগের সময় থেকে। আর এখনও আবৃত্তি শিল্প নিয়ে ভাবেন, চর্চা করেন এবং সাম্প্রতিককালে আমরা একসঙ্গে একটা কাজও করেছি। সব সূত্র ধরে আজকের এই অনুষ্ঠানে আসা হলো। আরিফ ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন, তার আগে একটা ছোট্ট কবিতা শোনাতে ইচ্ছে করছে। কবিতাটা খুব প্রাসঙ্গিক মনে হয় আমার, বিশেষ করে যখন আমি বাংলাদেশে আসি। আমাদের প্রিয় কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন এই কবিতা, আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে নাক উঁচিয়ে আছে থাকুক গে পাহারা, দুয়ারে খিল টান মেরে তাই খুলে দিলাম জানালা, এপারে যে বাংলাদেশ ওপারেও সেই বাংলা। সাহিত্যের সূত্র ধরে, ভাষার সূত্র ধরে, কবিতা, গান, নৃত্য, এই সব কিছু সূত্র ধরে আমরা বারবার এক জায়গায় মিলিত হই, এক ছাতার তলায় আসি, এক জায়গায় নতজানু হই। তো আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে। এক সময় আপনি সংবাদ পাঠ করেছেন দূরদর্শনে, বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, তারপরে নিজেকে প্রতিষ্ঠিত করলেন আবৃত্তি শিল্পী হিসেবে। সঞ্চালনা, সংবাদ পরিবেশনা থেকে আবৃত্তিটাকে বেছে নিলেন কেন? আমার কিন্তু ছোটবেলা থেকেই প্রথম প্যাশন পড়াশুনোর বাইরে হচ্ছে সাহিত্য চর্চা, এবং সেই সাহিত্যে আমি খুব ছোটবেলা থেকে অনেক বই পড়া শুরু করি। আমার বাড়িতে বাবা মায়ের কালেকশানে অনেক বই ছিল, বাংলা বই, ইংরেজি বই, সংস্কৃত বই, সব পড়তাম, বুঝি না বুঝি পড়ে ফেলতাম। এই পড়ার হ্যাবিটটা থেকে আমার সাহিত্য প্রেম। আমি যেহেতু প্রথম সন্তান ছিলাম, আমার বাবা মা দুজনেই চাইতেন যে আমি একটা কিছু শিখি। মা খুব ভালো গান গাইতেন, বাবার খুব প্যাশন ছিল সাহিত্য। প্রথমে যখন আমাকে গান শেখানো হয়, আমি শুনেছি যে গানে অতটা সুর লাগতো না গলায়। তখন আমার বাবা মা ভাবলেন কি প্রথম সন্তান, তার একটা এক্সট্রা মানে কিছু কোয়ালিটি থাকবে না। তখন বাবা আমাকে এরকম একটা আবৃত্তির প্রতিযোগিতায় নাম দেওয়ালেন এবং কবিতা আবৃত্তি করে সেটা বুঝিয়ে আমাকে তৈরি করালেন, এবং সেই প্রতিযোগিতা থেকে আমি প্রথম পুরস্কার পেলাম। এই হলো আমার কবিতা নিয়ে পথ চলা শুরু। এবং যত দিন গেছে আমি এই বিষয়টার প্রতি ইন্টারেস্টেড হয়েছি। আমাকে কেউ কখনো কিছু বাধ্য করতো না আমার পরিবারে, যে তোমাকে এটাই করতে হবে, ওটাই করতে হবে। এমনকি আমাকে যে খুব বকাবকি করতে হতো পড়াশুনো করার জন্য, তাও নয়। আমি খুব ডিসিপ্লিনড, মানে পড়াশোনার সময় পড়াশুনো করেছি, আর যখন গান শুনতে ভালো লাগতো গান শুনেছি। ছোটোবেলা থেকে বাড়িতে অনেক রেকর্ড ছিল, সেখানে আমি সৌম্যমিত্র শুনতাম, মধুবংশীর গলি শুনছি, লীলা সঙ্গিনী শুনছি, বুঝছি না বুঝছি শুনছি, কাজী সব্যসাচী শুনছি। এরপরে প্রদীপ ঘোষ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, সব রেকর্ডগুলো বাবা নিয়ে আসতেন এবং সারাক্ষণ বাড়িতে চলতো। এর মধ্যে বাবা একদিন আমাকে নিয়ে গেলেন, ওটা উত্তর কলকাতার বয়জন হল। ওই হলে কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ আরও অনেকে আবৃত্তি করবেন। তো বাবা বললেন চলো তোমাকে আমি একটা আবৃত্তির আসর শোনাতে নিয়ে যাই। আমি বোধহয় তখন 4-5-এ পড়ি। আবৃত্তির আসর খুবই হতো কলকাতায়। তখন আমি প্রদীপ ঘোষ এবং প্রথমবার আমি কাজী সব্যসাচী শুনলাম। আরও মনে আছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী। নাটকের জগতের এমন কেউ নেই যারা এদের নাম জানেন না, এবং ওরা কিংবদন্তি শিল্পী এদের সকলেই। এভাবে বাবা মা আমাকে নিয়মিত এই ধরনের আবৃত্তির আসরগুলোতে নিয়ে যেতেন, আর এভাবে আমার কানটা তৈরি হতে থাকলো, আমার ভালোবাসাটা আরও বাড়তে থাকলো। আর মনে আছে ওই অনুষ্ঠানটায় আমি
প্রথম কাজী সব্যসাচীর অটোগ্রাফ নিই। সেই মানে ঘটনাটা এখনো আমার খুব মনে আছে। তো উনি একটা ঘরে খুব পাইচারি করছেন আর কি, খুব ভারী গলা আর কি আবৃত্তি করছেন কোনো একটা। তো আমার মতো একটা বাচ্চা আমি গিয়ে নক করেছে, তো বললেন কি ব্যাপার, আনলো একটা অটোগ্রাফ চাই। এরকম একটা খাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে আমাকে একটা অটোগ্রাফ দিলেন। সেটাই আমার বোধ করি সেটাই আপনার প্রধান অনুপ্রেরণা ছিল, হ্যাঁ, ওই বয়সে কাজী সব্যসাচীর একটি অটোগ্রাফ হ্যাঁ, মুখোমুখি পাওয়া। হ্যাঁ। তো ধরে নিচ্ছি কাজী সব্যসাচী, শম্ভু মিত্র বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো সুচিত্রা মিত্র গানের ক্ষেত্রে সুচিত্রা মিত্রের কাছে আমি গান আপনাকে, শিখেছি পরবর্তী সময়ে। হয়তো অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তো আপনি জন্মেছেন কলকাতায়, তারপরে হ্যাঁ, কৈশোরে মানে আমার আসল বাড়ি হচ্ছে, বাবার বাড়ি হচ্ছে, আমরা বর্ধমানের মেয়ে, আসানসোলে আমাদের পৈতৃক বাড়ি। এবং বাবা তখন, মা ওখানে থাকতেন, আমার জন্ম হলো, বাবা চাইনিজ ওয়ারে গেছেন, বাবা এয়ারফোর্সে ছিলেন এবং পরবর্তী সময় বাবা ভলান্টারি রিটায়ারমেন্ট নেন এবং অন্যান্য যে কাজের সঙ্গে যুক্ত হলেন, তখন আমরা পুরোটা কলকাতায় শিফট করে গেলাম। এবং আমার পড়াশুনো, বেড়ে ওঠা সব কিছুই ওই শহরকে ঘিরে। এক সময় হৃদয়পুরে আপনার অনেকটা সময় কেটেছে, আপনার উপর বেশ কিছু প্রভাবও রয়েছে আপনার বেড়ে ওঠার পিছনে। আমি তখন সেটা ওই যদি কিছু বলেন। বেথুন কলেজে পড়ি, আমার বোধহয় বিএসসি ফার্স্ট ইয়ার হয়ে গেছে, ওই সেকেন্ড থার্ড ইয়ারে বাবা একটা ওই বারাসাতের কাছে বাগান বাড়ির কিনলেন। সেই রকম একটা পরিবেশ ছিল, ভোরবেলা উঠতাম, পাখি ডাকতো, চারপাশটা শান্ত, মনটা খুব ঠান্ডা হতো। ওইখানেই যেহেতু কলকাতা থেকে একটু বেরিয়ে গেলাম এবং আমি একটু ছোটোবেলায় ইন্ট্রোভার্টই ছিলাম, ওই পড়াশুনো, গান শোনা, আবৃত্তি চর্চা, এগুলো ওই জায়গাটা ওই প্রকৃতির সান্নিধ্যে ওটা আমাকে অনেকটা সাহায্য করলো। যদিও ট্রেন জার্নিটা খুব কষ্টকর ছিল। হৃদয়পুরকে মনে পড়লে কোনো কবিতা মনে পড়ে কিনা? মনে পড়ে শুনে নিই একটা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা মনে পড়ছে। পুকুর মরাই সবজি বাগান জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে, কথা বলছে কারা, পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুরবেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি, লাঠির ডগায় পুঁটলি বাঁধা অনেকটা পথ ঘুরে, লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে, ওর চোখেও কি অমনি একটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা, ও বড় বউ ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনেক কবিতা আপনি পড়েছেন, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী, দিব্যেন্দু পালিত থেকে শুরু করে জয় গোস্বামী, সবই আপনি পড়েছেন। আপনার কবিতার মাঝে আমি যেটুকু দেখেছি প্রায় ৪-৫ দশকের বাংলা কবিতার একটা বিবর্তন আমরা দেখতে পাই। আমার খুব সৌভাগ্য আরিফ ভাই যে আমি যখন আমার কবিতা প্রেম যখন ধীরে ধীরে গাঢ় হচ্ছে, প্রথমে তো শুধু রবীন্দ্রনাথ পড়তাম, মানে অন্য কোনো কবির কবিতা আমার অত ভালো লাগতো না পড়তে। তারপরে আমাদের পাঠ্য বইতে প্রথম পড়ি কাজী নজরুল খুব ভালো লাগতো ছোটবেলায়। প্রদীপ ঘোষ বলতেন আর আমি ওনারটা শুনে শুনে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, ও সুরপুরে সোর উঠেছে জোটসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, কামাল তুনে কামাল কিয়া ভাই। তো প্রদীপ ঘোষ দারুণ পড়তেন আর ওটা আমি আমার বন্ধুদের ওই বলে শোনাতাম, খুব জনপ্রিয় হয়ে গেছিলাম কবিতা মানে আবৃত্তি করার সূত্র ধরে বন্ধু মহলে। আর তারপরে সুকান্ত ভট্টাচার্য পড়ছি। ওই সময় যে জীবনানন্দ খুব পড়েছি বলবো না, জীবনানন্দ একটু কঠিন লাগতো, কিন্তু জীবনানন্দকে ভালোবেসেছি একটা বয়সের পরে। আমি বলেছি ও ভেবে মানে মনে হয়েছে ওনার কবিতায় যে শান্তি, যে বাংলার যে স্নিগ্ধ রূপটা ধরা পড়ে, এই রকম আমি পাইনি। এবং রবীন্দ্র পরবর্তী যুগে জীবনানন্দের কবিতার ভাষাটাই একটা অন্য বাঁক নিয়ে নিয়েছে। পরবর্তী যুগে যারা কবিতা লিখেছেন বা সমসময়ে তারা রবীন্দ্র অনুসারী ছিলেন,
অনেক সময় ডিফারেন্সিয়েট করা যায় না যে কার কবিতা, কিন্তু জীবনানন্দ একটা অন্য পথ খুলে দিলেন। আর একটা বয়সের পর অসম্ভব ভালো লাগতো জীবনানন্দ, এখনো খুব ভালো লাগে। আর আমার সৌভাগ্য যেটা বলছিলাম যে আমি যাদের কবিতা তার পরবর্তী সময় পড়েছি, ভালোবেসেছি, সুনীল দা, শক্তি দা, যে দা বলছি, তাদের সঙ্গে এই সম্পর্কটা আমি পরবর্তী সময়ে গড়ে উঠেছে, এটাই আমার কাছে একটা বিরাট প্রাপ্তি মনে হয়। আরিফ ভাই, রবীন্দ্রনাথ আপনার জীবনে একটা বিশাল প্রভাব রেখেছে। রবীন্দ্রনাথে আসবো, তার আগে রবীন্দ্রনাথ বিষয়ে আলোচনার আগে একটু ভূমিকার প্রয়োজনে আমি জানতে চাইবো যে আমাদের সমাজের বিবর্তনে বা সমাজের অগ্রযাত্রায় কবিতার ভূমিকা কতটা শক্তিশালী বলে? নিশ্চয়ই শক্তিশালী। আমরা তো জানি যে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত ভট্টাচার্য, দুই বাংলাতে এদের নাম সকলেই জানেন। এদের কবিতা তো ব্রিটিশ সাম্রাজ্যবাদকে নাড়িয়ে দিয়েছিল। কাজী নজরুল আনন্দময়ীর আগমনে বলে একটি কবিতা লিখেছিলেন, সেই জন্য তাকে তো ব্রিটিশ সরকার কারাবন্দী করে রেখেছিল। রবীন্দ্রনাথের কিছু কিছু কবিতায় যখন জনগণ আপ্লুত হতেন, কাজী নজরুলের কবিতায় আপ্লুত হতেন, তাদের দেশাত্মবোধ জেগে উঠত, আর ব্রিটিশ সরকার তো ভয় পেয়ে যেতেন। হ্যাঁ, তাদের ওপর নানা রকম বিধিনিষেধ জারি হলো। সুকান্ত ভট্টাচার্য সেই সময় যে বন্যন্তর, হাহাকার, এক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছেন না, সেই সময় তিনি যে ওই বয়সে 21 বছর বয়সে মারা গিয়েছিলেন কবি সুকান্ত, এত অল্প বয়সে মারা গেছেন, কিন্তু তার আগেও ওই যে শোষিত মানুষদের জন্য যে কবিতাগুলো লিখে গেছেন, তার মধ্যে যে আবেগ, সেই আবেগ তো মানুষকে উদ্দীপিত করেছিল। হ্যাঁ, কবিতা আমার কাছে একটা আত্মশুদ্ধির প্রতীক, মানে যে সত্যি ভালোবেসে কবিতাটি পড়বে তার ভেতরটা শুদ্ধ হবে। তো এটা আমাদের, যারা আমরা ভালোবাসি, আমাদের পথ চলার মন্ত্র। আর যারা হয়তো অতটা কবিতার পাঠক নন বা কবিতা অত শুনতে অভ্যস্ত নন, তাদেরও আমি বলবো যে এটার মধ্যে কিন্তু সঞ্জীবনী মন্ত্র আছে। যদি সেইভাবে আমরা কবিতাকে নিতে পারি জীবনে, কবিতা কিন্তু আমাদের একটা উত্তরণের পথ দেখায়, এগিয়ে চলার শক্তি দেয়। যথার্থই বলেছেন। আপনি যখন কবিতা পড়েন, স্বাভাবিকভাবেই আপনার সিংহভাগ কবিতাই হয়তো পশ্চিমবাংলার কবিদের থেকেই নির্বাচিত করেন। তবে আমি জানি আপনি দুই বাংলার কবিদের কবিতাই পড়েন। তো যদি জিজ্ঞেস করি, এই বাংলায় কোন কোন কবি আপনাকে প্রভাবিত করেছে এবং কাদের কবিতা পড়তে আপনি স্বচ্ছন্দ বোধ করেন? দেখুন, এই বাংলা ওই বাংলা বলে ভাগ করলে হবে না, কেননা জীবনানন্দ দাশ থেকে মাইকেল মধুসূদন দত্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রায় মানে আমরা যারা বাংলার বিখ্যাত কবি সকলেরই জন্মস্থান এখানে। অনেকেরই। সুনীলদা তো খুব গল্প করতেন ফরিদপুর, যেখানে সুনীলদার জন্মস্থান। অনেক কবিরাই বারবার করে বলেন, ও বাংলাদেশ যাচ্ছ, এইখানে দেখে এসো, এখানের বাড়ি আছে। আমার খুব ইচ্ছে জীবনানন্দ দাশের বরিশালের ওই বাড়িতে একবার যাওয়া। সেইভাবে ডিফারেন্সিয়েট আমি ওই জন্য করতে চাই না, কিন্তু আমার খুব ভালো লাগে শামসুর রহমান, খুব ভালো লাগে নির্মলেন্দু গুণ, ভালো লাগে। তারপরে আমি হুমায়ুন আজাদ পড়েছি, ভালো লাগে। হ্যাঁ, যাদের পড়েছি এবং যাদের জেনেছি, যাদের সম্পর্কে, তাদের কবিতা, তাদের মধ্যে ভাষা নিয়ে যে আবেগ, বাংলা ভাষা নিয়ে যে আবেগ, সেটা কিন্তু অসম্ভব ছুঁয়ে যায় আমাকে। তো একটা শামসুর রহমান শুনবো নাকি? নিশ্চয়ই। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে। খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়া নিয়া ছড়া কোন সে সুদূরে, সত্তা তার আশা বরি।
নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে, রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া, আর 21-এর প্রথম প্রভাত ফেরে অলৌকিক ভোর। কত সুন্দর করে লিখেছেন, অসাধারণ অসাধারণ। 21-এর আবেগকে ছুঁয়ে গেছেন কত সুন্দর। এই যে একটা কবিতা, আপনার উচ্চারণে, আপনার আবৃত্তিতে নিশ্চয়ই আরেকটি মাত্রা সংযুক্ত হয়। এখানেই আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পীর সার্থকতা। তো আমার জানতে ইচ্ছে করে যে একজন আবৃত্তি শিল্পীর মূলত কি কি যোগ্যতা থাকবা তার প্রয়োজন? এত বড় কথা বলার আমি জানি না আমার যোগ্যতা আছে কিনা, তবু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। যেমন ধরুন, আপনার পড়াশুনোর বিষয় আলাদা, আপনি আর্কিটেকচার নিয়ে পড়াশুনো করেছেন, আমার পড়ার বিষয়ও আলাদা, আমি অর্থনীতি নিয়ে পড়াশুনো করেছি। কিন্তু আমাদের এখনও, আপনি এত ব্যস্ততার মধ্যে সারা পৃথিবী ঘুরছেন, তার মধ্যেও আপনি এই ধরনের অনুষ্ঠানে আসছেন, কবিতা শুনছেন, রেকর্ড করছেন, কবিতার বই পড়ছেন। আর আমার তো এটা এখন পেশাই হয়ে গেছে। তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে ভালোবাসা। কবিতা প্রথম যে কোনো শিল্পের কাছেই যদি মানে আমাকে নতজানু হতে হবে, আমাকে ভালোবাসতে হবে, বিষয়টাকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে যে কোনো শিল্পের মূল কথা। আসলে এই কথাটা কেন বলছি, অনেক এই তরুণ প্রজন্মের হয়তো অনেকের প্রথম মনে হয় যে আমাকে কোনোভাবে একটু বিখ্যাত হতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে, বিখ্যাত হওয়াটা নিজের ভাগ্য, আর নিজে নিজে বিখ্যাত হওয়া যায় না, বিখ্যাত করেন মানুষজন। আমার শ্রোতা, আমার দর্শক আমাকে বিখ্যাত করবে বা স্টার বানাবে, আমি নিজে নিজে স্টার হতে পারবো না। তো যেটা আমি পারবো সেটা হচ্ছে, আমি কোনো শিল্প চর্চা করতে পারি সেটাকে ভালোবেসে, এবং তার প্রতি আমাকে একনিষ্ঠ থাকতে হবে। এটা হচ্ছে কোনো আবৃত্তি শিল্পী বা যে কোনো শিল্পের ক্ষেত্রেই একদম প্রাথমিক মানে সিঁড়ি। এরপরে নিজেকে চর্চা করে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা কি গানের যেমন চর্চা হয়, যেমন কোর্স থাকে 3 বছরে, এখানেও আছে, ওপার বাংলাতেও আছে, 3 বছর, 4 বছর, 5 বছর অ্যাডভান্স কোর্স, বেসিক কোর্স, এসব আছে। এসব ক্ষেত্রে এখন আবৃত্তিতেও আছে কিছু বেসিক ব্যাপার শেখা, তারপর সেটা আরও অ্যাডভান্স স্টেজে এগিয়ে যাওয়া, উচ্চারণ, মডুলেশন, তারপরে ভয়েস কন্ট্রোল, মাইক্রোফোন ব্যবহার, স্টেজ পার্সোনালিটি, সিলেকশন, অনেক কিছুর ওপরে একটা পারফরমেন্স ডিপেন্ড করে। তো সেটা কিন্তু কিছুটা পড়ে শুনে, কোনো সঠিক শিক্ষকের কাছে গিয়ে নিজেকে আরও চর্চিত, মার্জিত করে, এবং তার সঙ্গে নিজের ভাবনাকে যুক্ত করে, নিজের মতো করে, ব্যক্তিগত মুনশিয়ানায় আমার এখনো মনে হয় যে একে উপস্থাপিত করতে হয়। এই পর্বগুলো একজন শিল্পীকে কিন্তু অতিক্রম করতে হবে। অবশ্যই যথার্থই বলেছেন। শিল্পী হিসেবে আপনি সেই চর্চা তো চালিয়ে যাচ্ছেনই, কিন্তু একাধারে আপনি একজন প্রশিক্ষকও বটে। আমরা কাব্যায়নের নাম শুনেছি, জেনেছি অনেক দিন যাবতই, অধুনা ব্রততী পরম্পরার নামও জানছি। তো কাব্যায়ন এবং ব্রততী পরম্পরার মধ্য দিয়ে আপনি এই বাচিক শিল্প বা আবৃত্তি শিল্পকে প্রসারিত করছেন এবং পরবর্তী প্রজন্মর মাঝখানে ছড়িয়েও দিচ্ছেন। তো কাব্যায়নের শুরুর ঘটনা এবং কাব্যায়নকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে কিনা, সাফল্য আসছে কিনা, সেই ব্যাপারে কিছু। চ্যালেঞ্জ দেখুন, আমার একটা কার লেখা একটা পড়েছিলাম এক সময়, আর্ট ইটসেলফ আ ওয়ার। শিল্প কিন্তু প্রতি মুহূর্তে একটা যুদ্ধ। হ্যাঁ, সেটা নিজের সঙ্গে নিজের যুদ্ধ, অনেকভাবে সেটার ব্যাখ্যা করা যায়। বাইরে নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ, সেই শিল্পটাকে সেই মর্যাদায় পৌঁছে দেবার জন্য যুদ্ধ। তো আমি যখন দূরদর্শনে খবর পড়ছি, সেই সময় আমি একটু মানে পরিচিত হই, যেহেতু মুখটা সবাই দেখতে পেতেন, আর ফেস ভ্যালু তৈরি হয়। কিন্তু আমার আবৃত্তি করা অনেক আগে থেকে, একেবারে ছোটোবেলায় আকাশবাণীতে শিশুমহলে ইন্দিরাদি তখন পরিচালনা করতেন, আপনারা অনেকেই জানবেন, গল্পদাদুর আসর, শিশুমহল, এইগুলো সিঁড়িগুলো আমি ছোট থেকেই ভাঙতে শুরু করি। এগুলোর মধ্যে দিয়ে তারপর যখন বড় হই, আমি আকাশবাণীতে প্রথমে অ্যানাউন্সার হয়ে কাজ করতে শুরু করি, এবং পরবর্তী সময় দূরদর্শনে আমি নিউজ রিডিং এগুলোতে
পরীক্ষা দিয়ে কৃতকার্য হই। কিন্তু বেসিক ছিল আবৃত্তি, যেহেতু ওটা আমি পারতাম, যেহেতু আমি বিভিন্ন প্রতিযোগিতায় গেছি, ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনগুলোতে আমি যেতাম, আমার মঞ্চভীতি ছিল না, যেগুলো আমাকে এই সব পরীক্ষাগুলোতে একবারে আমি পাশ করে যেতে পেরেছি। কেননা ওই ক্যামেরার সামনে করে দিয়ে যখন আমাকে কিছু বলতে বলছে, আমার তো কিছু ভয় করছে না, কারণ আমি তো ছোটবেলা থেকেই এগুলোতে অভ্যস্ত। তারপরে ভাবলাম আবৃত্তি চর্চা কয়েকজন মিলে করলে ভালো হয়, তো 5-6 জন মিলে আমার একটা ছোট্ট ফ্ল্যাটে গলফ গ্রিনে দূরদর্শনে ভবনের পেছনে আমরা আবৃত্তি চর্চা শুরু করলাম। ওই কাব্যায়ন শুরু হলো ঘরোয়াভাবে।